Hello student, Assalamu alaikum. I'm Dr. Fahad, welcoming you to again edutubebd.com, the first Bangladesh education sharing web portal. আজকে কেমিস্ট্রির 11 নম্বর অধ্যায়টা নিয়ে আলাপ করব। এই অধ্যায়টা এর আগে যতগুলো চ্যাপ্টারে যত জিনিস আলোচনা করা হয়েছে সবগুলো থেকে ভিন্নতর, এবং এই চ্যাপ্টারের যে কন্টেন্ট এবং এই চ্যাপ্টারের যে বিষয়বস্তু সেগুলো প্রত্যেকটা জিনিসই খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই চ্যাপ্টারেই আছে হচ্ছে জৈব রসায়ন বা জৈব যৌগ। আমরা জানি ওয়ার্ল্ডে কেমিস্ট্রিতে যত ধরনের কম্পাউন্ডস আছে, যত ধরনের যৌগ আছে, সবগুলোকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। আমরা এতদিন পর্যন্ত অজৈব যৌগ নিয়ে পড়াশোনা করেছি, অজৈব যৌগের ভিডিওগুলো তোমরা দেখেছো। আজকে আমি চেষ্টা করব জৈব যৌগ এই অংশটাকে তোমাদের সামনে একটু তুলে ধরার, যেহেতু এসএসসির কেমিস্ট্রি বইয়ের 11 নম্বর অধ্যায়টা, যদিও এটার নামকরণ হচ্ছে খনিজ সম্পদ এবং জীবাশ্ম, এবং এর মধ্যে যে আলোচনার বিষয়বস্তু আছে তার মধ্যে জৈব যৌগের সাথে অন্যান্য আরও অনেক কিছুই আছে, কিন্তু জৈব যৌগটা যখন সৃজনশীল ছিল না, যখন এর আগের যে বইটা ছিল যেখানে প্রচলিত ধারায় প্রশ্ন করা হতো, সেইখানে অধ্যায়টার নামকরণই ছিল আলাদা করে জৈব যৌগ, এবং সেখানে শুধুমাত্র অর্গানিক কেমিস্ট্রিকে অনেক বিস্তারিতভাবে আলাপ করানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এইখানে তোমাদের কেমিস্ট্রি বইয়ের 11 নম্বর অধ্যায়টাতে জৈব যৌগ নিয়ে খুব একটা বিশদভাবে আলোচনা করা হয়নি, কিন্তু আমি আজকে চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারের সূক্ষ্মতম অংশগুলোকে খুব বিস্তারিতভাবে আলাপ করে তোলার। এবং তোমরা মনে রাখবে যে এই জৈব যৌগ চ্যাপ্টারটা যদি তোমাদের কারো কাছে কঠিন মনে হয়ে থাকে বা যদি খুব বেশি টাফ মনে হয়, এটা যদি তুমি স্কিপ করে যাও বা এটা যদি তুমি না পড়ে যাও, ইন্টারমিডিয়েটে উঠে বা ক্লাস 11-12-এ উঠে তোমার কেমিস্ট্রিতে অনেকটা কষ্ট করতে হবে, কারণ ইন্টারমিডিয়েটের কেমিস্ট্রিতে বা এইচএসসির কেমিস্ট্রিতে জৈব যৌগে একটা বিশাল অংশ নিয়ে অবস্থান করছে। সুতরাং এই চ্যাপ্টারটা, এই 11 নম্বর চ্যাপ্টারটা, অর্থাৎ এসএসসিতে জৈব যৌগটা খুব ভালো মতো পড়ে বুঝে প্রত্যেকটা অংশ জেনে তারপরে তোমরা ইন্টারে গেলে বা ইন্টারমিডিয়েটে গেলে তখন তোমরা কেমিস্ট্রিটাকে তোমার কাছে ইজি মনে হবে। তা নাহলে কিন্তু পড়াশোনাটা বা স্টাডিটা তোমার কাছে টাফ মনে হবে, কঠিন বিষয় একটা মনে হবে। আমি সৃষ্টিকর্তার কাছে এই কামনা করি যাতে এই পড়াশোনাটা বা স্টাডি করাটা যাতে তোমাদের কাছে টাফ কোনো কিছু মনে না হয়, যেটা ইন্টারেস্টিং লাগবে সেটাই কিন্তু পড়তে ভালো লাগবে। সো যদি স্টার্ট করি এই চ্যাপ্টারে, এটা আমি যেটা লিখে রেখেছি এটা আমি আলোচনার মাঝখানে ব্যাখ্যা করব। এইখানে এই অধ্যায়ের আঙ্গিকে এই জিনিসগুলোকে পড়তে হবে। জীবাশ্ম জ্বালানি পড়তে হবে, পেট্রোলিয়ামের উপাদান ও বিভিন্ন অংশের ব্যবহার, হাইড্রোকার্বন, সম্পৃক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হ্যালোজেন প্রতিস্থাপন, বিভিন্ন জৈব যৌগের বিক্রিয়া। দিস ইজ আ ম্যাসিভ থিং, দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাসিভ থিং। অনেক রিয়াকশানস আছে, অনেক রিয়াকশান আছে জৈব যৌগে। সেগুলো থেকে কিছু সিলেক্টিভ কিছু রিয়াকশান যেগুলো একদম বেসিক, সেগুলো আমি আজকে আলোচনা করার চেষ্টা করব। অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং অ্যালডিহাইডের ব্যবহার। আচ্ছা, এই যদি হয় আমার আলোচনার বিষয়বস্তু, তাহলে জৈব যৌগটা বুঝতে হলে তোমাদেরকে আগে একটু হিস্ট্রিটা বুঝতে হবে। সালটা হচ্ছে 1815 সালে বার্জেলিয়াস মতবাদ দিয়েছিলেন যে জৈব যৌগকে প্রাণী এবং উদ্ভিদ দেহ ছাড়া বাইরে ল্যাবরেটরিতে সংশ্লেষণ করা সম্ভব না বা এটাকে তৈরি করা সম্ভব না। তার মানে বার্জেলিয়াসের কথা অনুসারে জৈব যৌগসমূহ প্রাকৃতিকভাবে উদ্ভিদের দেহে অথবা প্রাণীর দেহে উৎপন্ন হবে বা সৃষ্টি হবে, সেটাকে বাইরে সৃষ্টি করা সম্ভব না। তখন বার্জেলিয়াসের এই মতবাদটা প্রচলিত ছিল প্রাণশক্তি মতবাদ নামে। কিন্তু 1828 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার উনি একটু নাটকীয়ভাবে একটা জৈব যৌগ সৃষ্টি করলেন, এবং 1828 সালের পর থেকে বার্জেলিয়াসের প্রাণশক্তি মতবাদটা ভুল প্রমাণিত হয়, কারণ বার্জেলিয়াস বলেছিল জৈব যৌগ উদ্ভিদ আর প্রাণীদেহে সৃষ্টি হয়, কিন্তু ফ্রেডরিক ভোলার বার্জেলিয়াসের কথাটাকে ভুল প্রমাণিত করে প্রমাণ করেছেন যে জৈব যৌগ ল্যাবে প্রস্তুত করা সম্ভব।
উনি সেটা কি করেছিলেন? পরীক্ষাটা ছিল যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে উনি লেড সায়ানেটের বিক্রিয়া দিয়েছিলেন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে। যখন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেটের উনি রিঅ্যাকশন করাচ্ছিলেন, তখন আলটিমেটলি এখানে উৎপন্ন হচ্ছিল অ্যামোনিয়াম সায়ানেট এবং হচ্ছে লেড ক্লোরাইড, যার একটা সাদা অধক্ষেপ পড়ছিল, এবং তিনি অ্যামোনিয়াম সায়ানেটকে পেলেন। এটা কিন্তু ফ্রেডরিক ভোলারের 1828 সালের পরীক্ষার কথা বলছি, যেখান থেকে জৈবযৌগটা স্টার্ট হয়, যেখান থেকে জৈবযৌগের হিস্ট্রিটা স্টার্ট হয়। এই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি তাপ দিলেন, এবং তাপ দেওয়ার পরে এমনভাবে জৈবযৌগটা সৃষ্টি হলো যে উনি জানতেনই না যে এটা জৈবযৌগ সৃষ্টি হবে। তখন এই অ্যামোনিয়াম সায়ানেটকে উনি যখন তাপ দিলেন, দিস ইজ সিম্বল অফ হিট, তাপ দিলেন, তখন এই যৌগটা উৎপন্ন হলো। দিস ইজ ইউরিয়া, দিস ইজ অ্যামোনিয়াম সায়ানেট। সো ইউরিয়া ইজ অ্যান অর্গ্যানিক সাবস্টেন্স বা অর্গ্যানিক কম্পাউন্ডস। এই যে উনি ইউরিয়াটা আবিষ্কার করলেন অ্যামোনিয়াম সায়ানেট থেকে, এখানে কিন্তু শুধুমাত্র পরমাণুর পুনর্বিন্যাস হয়েছে, অর্থাৎ পরমাণুগুলা একটু শাফলিং হয়েছে, এখানে কিন্তু নতুন কোনো কিছু সৃষ্টি হয়নি, জাস্ট পরমাণুগুলাকে চেঞ্জ করে এই অজৈব যৌগ থেকে একটা জৈব যৌগ সৃষ্টি হলো। আর তখনই প্রাণশক্তি মতবাদ রহিত হলো এবং সৃষ্টি হলো জৈব যৌগের একটা ট্রেমেন্ডাস একটা হিস্ট্রি, যে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিয়ে ইউরিয়া উৎপন্ন করা থেকে জৈব যৌগের সূত্রপাত। সো এই হচ্ছে ছোট করে জৈব যৌগের সূচনা ব্যাখ্যাটা। সো ফার্স্টলি আমি আবারও বলছি, 1815 সালে বার্জিয়েলিয়াসের প্রাণশক্তি মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু এই পরীক্ষাটা হয়েছিল 1828 সালে, এবং তারপরে প্রাণশক্তি মতবাদ রহিত হয়েছে। ওকে, এরপরে এই চ্যাপ্টারে জৈব যৌগের শ্রেণীবিভাগটা আমি একটু লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। জৈব যৌগ, পৃথিবীতে জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে কোন যৌগের পরিমাণটা বেশি? ইফ দিস ইজ দ্য কোয়েশ্চেন, অ্যান্সার ইজ অর্গ্যানিক কম্পাউন্ডস। পৃথিবীতে যদি 1 লক্ষের মতো অজৈব যৌগ থেকে থাকে, তাহলে তার অনুপাতে জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষ। দিস ইজ 80 টাইমস হায়ার দেন ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস। সো দিস ইজ হিউজ। এই জৈব যৌগকে 2 ভাগে ভাগ করা যায়, একটা অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিক কথাটার মানে হচ্ছে এটা চর্বি, মানে গ্রিক অ্যালিফার শব্দের কথা মানে হচ্ছে চর্বিজাত একটা বস্তু। আর অ্যারোমেটিক শব্দটার ব্যাখ্যাটা হচ্ছে অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ, অ্যারোমেটিক মানে হচ্ছে সুগন্ধি। সো জৈব যৌগটাকে 2টা মেজর ফর্মে ভাগ করা যায়, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিককে আবার 3টা ভাগে ভাগ করা যায়, হুইচ ইজ মুক্ত শিকল, সরল শিকল এবং শাখা শিকল। শিকল শব্দটা যাদের কাছে নতুন বলে দিচ্ছি, এই শব্দটা আসছে পৃথিবীতে এরকম একটা কোয়েশ্চেন থাকতে পারে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি কেন? জৈব যৌগের সংখ্যা এত বেশি হওয়ার মানে হচ্ছে বা কারণটা হচ্ছে ক্যাটিনেশন। এই শব্দটা মনে রাখতে হবে। ক্যাটিনেশন ইজ দ্য অনলি কজ যে কারণে পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা এত বেশি। ক্যাটিনেশন মানেটা কি? ক্যাটিনেশন মানে হচ্ছে, অ্যাজ ইউ নো, জৈব যৌগের মধ্যে প্রতিনিধিত্বকারী মৌল হচ্ছে কার্বন। সো এই জৈব যৌগ যত আছে ততগুলোর মধ্যে কার্বন পরস্পরের সাথে বিশাল বড় রকমের শিকল তৈরি করতে পারে, মানে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হতে পারে এবং তারা ব্রাঞ্চও করতে পারে। এখানে এই কার্বনের সাথে এই কার্বন, এই কার্বনের সাথে এই কার্বন, এভাবে প্রত্যেকটা কার্বন পরস্পরের সাথে অ্যাড হতে পারে ইনরমাসলি। এই যে অ্যাডিং পাওয়ার, এই যে পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হচ্ছে এবং শিকল তৈরি করছে, এই কারণেই হচ্ছে ডিফারেন্ট কার্বন নাম্বারের কারণে এই ডিফারেন্ট যৌগগুলো সৃষ্টি হচ্ছে।
সো আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ ক্যাটিনেশন। মৌলর একই মৌলের পরস্পরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল গঠন করার ধর্মকে ক্যাটিনেশন বলে। আচ্ছা, সো পৃথিবীতে যৌগযৌগের সংখ্যা কেন বেশি তার উত্তরটা ক্লিয়ার হয়ে গেল। অ্যালিফ্যাটিককে মুক্ত শিকল, সরল শিকল এবং শাখা শিকলে ভাগ করা যায়, এটারও ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। আচ্ছা, এই ব্যাপারটা মানে কি? এই ব্যাপারটা মানে হচ্ছে কার্বন যেহেতু যৌগযৌগের প্রতিনিধিত্বকারী মৌল, এর যোজনী হচ্ছে 4। তার মানে কার্বন তার চারপাশে 4টা বন্ধনজোড় ইলেকট্রনের মাধ্যমে যুক্ত হতে পারে। এখন এই কার্বন আরেকটা কার্বনের সাথে কতভাবে যুক্ত হতে পারে? হতে পারে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, একক বন্ধন, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, কিন্তু টেট্রা বন্ড হতে পারে না, কারণ এই কার্বনকে অন্য একটা যৌগের সাথে যুক্ত হতে বা মৌলের সাথে যুক্ত হতে হবে। আচ্ছা, কেন এরকম করা হলো? এই কার্বনের সাথে যদি একটা বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে ওর এখানে 3টা বন্ড খালি, ওর এখানে 3টা বন্ড খালি। ও যদি ওর সাথে 2টা বন্ড দিয়ে যুক্ত থাকে তাহলে ওর 2টা খালি, ওর 2টা খালি। আর প্রত্যেকটা কার্বনেরই কিন্তু যোজনী 4 হতে হবে, হুইচ ইজ ইম্পর্ট্যান্ট। দ্য ভ্যালেন্সি অফ কার্বন ইন অল অর্গ্যানিক সাবস্টেন্স ইজ 4। যদি এটা কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় তাহলে ওর কয়টা বন্ড খালি থাকবে? একটা করে। এখন আমি যদি প্রত্যেকটাতে একটা করে হাইড্রোজেন দিয়ে দিই, এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাহলে আমি ডিফারেন্ট যৌগযৌগ পেয়ে যাব। এর উপর ভিত্তি করে এটাকে সম্পৃক্ত অসম্পৃক্ত বলা হয়েছে। সম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত মানে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড এবং ট্রিপল বন্ড। সো কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যদি হয় এটা হচ্ছে সম্পৃক্ত যৌগযৌগ, আর যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয় সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগযৌগ। আমি এগুলো প্রত্যেকটারই ব্যাখ্যা দিব সামনে, আমি একটু বলে রাখছি এই ক্লাসিফিকেশনটা বোঝানোর জন্য। আচ্ছা, সো মুক্ত শিকলটা বোঝা গেছে এরকম। সরল শিকলটা অলমোস্ট মুক্ত শিকলের মধ্যে, যেখানে কোনো ব্রাঞ্চ নাই। ব্রাঞ্চ নাই বলতে 1 2 3 4 5 6 7 এরকম সরল শিকল। কিন্তু এখানেই যখন একটা কার্বন এরকম ব্রাঞ্চ হয়ে থাকবে, এরকম যখন ব্রাঞ্চ থাকবে বা শাখা থাকবে, তখনই আমরা এটাকে বলবো শাখা শিকল। এই তিনোটা জিনিসই কিন্তু অ্যালিফ্যাটিক যৌগ। আর অ্যারোমেটিক যৌগ মানে হচ্ছে যেখানে চাক্রিক শিকল, এটা সাইক্লিক অর্ডারে থাকবে। এই সাইক্লিক অর্ডারটা কীরকম সেটা আবার 2 ধরনের হতে পারে। একটা হচ্ছে সুষম চাক্রিক, একটা হচ্ছে বিষম চাক্রিক। এখন যেটা সুষম চাক্রিক, যেমন আমি যদি বলি ওকে, কয়টা কার্বন এখানে? 6টা কার্বন। এই 6টা কার্বনের প্রত্যেকটার সাথে যদি আমি একটা করে হাইড্রোজেন অ্যাড থাকে, ওকে, সো প্রত্যেকটা কার্বনের সাথে অ্যাড থাকলেও কিন্তু এখানে কার্বনের যোজনী 4 ফিল আপ হচ্ছে না। এটাকে এখানেও দেওয়া যেতে পারে, এখানেও দেওয়া যেতে পারে, এখানেও দেওয়া যেতে পারে। এখন এখানে যে কার্বনের সাথে এই কার্বনের 4টা বন্ড, এই কার্বনেরও 4টা বন্ড, প্রত্যেকটা কার্বনেরই কিন্তু 4টা বন্ড হয়েছে। সো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। দিস ইজ বেনজিন। বেনজিন, যার ফর্মুলা হচ্ছে C6H6। এখন এটা যদি বেনজিন হয় তাহলে এটা হচ্ছে সুষম চাক্রিক। এটা যদি সুষম চাক্রিক হয়ে থাকে তার মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় কিন্তু কার্বন যুক্ত। তো এটা যদি এরকম হতো, দিস ইজ নাইট্রোজেন। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন জাতীয় একটা নতুন যৌগ আছে, এবং এই যৌগটার নাম হচ্ছে
এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন। এই যৌগটার নাম হচ্ছে পিরিডিন। সুতরাং এটা হচ্ছে একটা বিষম চাক্রিক অ্যারোমেটিক যৌগ। এটা কেন বিষম চাক্রিক? কারণ এখানে কিন্তু কার্বন হাইড্রোজেন ছাড়াও অন্য আরেকটা মৌল আছে। যদি এরকম সাইক্লিক অর্ডারের মধ্যে বা চক্রাকার শিকলের মধ্যে কার্বন ছাড়া অন্য কোনো মৌল, যেমন নাইট্রোজেন, ফসফরাস, সালফার, এরা থাকে, তাহলে সেটাই হচ্ছে বিষমচাক্রিক। আবার অ্যালিফ্যাটিককেও এরকমভাবে ভাগ করা যায়, সমচাক্রিক, সুষমচাক্রিক বা বিষমচাক্রিক। সেটা কেমন? অ্যালিফ্যাটিককে যদি সুষমচাক্রিক বলা হয় তাহলে এটা হবে এরকম, CH2 বন্ড CH2 বন্ড CH2 বন্ড। এটা তিনটা কার্বন। আমি একটা সহজ করে আঁকাচ্ছি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। যদি এরকম হয় সি বন্ড সি বন্ড সি, তার মানে ওর দুইটা হাত খালি, ওর দুইটা হাত খালি, ওর দুইটা হাত খালি, আমি প্রত্যেকটাতে হাইড্রোজেন দিয়ে দিব। তাহলে এই যে চক্রাকার অংশ, এখানে কিন্তু শুধুমাত্র কার্বন আছে। সো দিস ইজ কল্ড সাইক্লোপ্রোপেন। প্রোপেন কেন? প্রোপেন কেন এটা আবার ব্যাখ্যা আছে যে এখানে কয়টা কার্বন দেখতে পাচ্ছ? তিনটা। 3 কার্বনের জৈব যৌগকে আমরা প্রোপেন বলি, সাধারণত প্রোপেন বলি যদি সেটা অ্যালকেন হয়ে থাকে। সেক্ষেত্রে আবার তোমাদেরকে অ্যালকেন, অ্যালকিন এই জাতীয় জিনিসটা বোঝার জন্য আমি আবার তোমাদেরকে কার্যকরী মূলকটা যখন বলবো তখন ব্যাখ্যা করছি যে অ্যালকেন, অ্যালকিন কিভাবে আসছে। তার আগে একটু দেখে রাখো যে এই জিনিসটা কিন্তু সাইক্লোপ্রোপেন। আচ্ছা, এইখানেই যদি এই জায়গায় সাইক্লোপ্রোপেনের জায়গায় যদি অক্সিজেন হতো, এটা যদি এইরকম হতো CH2CH2O, এখানে যদি অনলি অক্সিজেন থাকতো তাহলে এটার নাম হতো ইথিন অক্সাইড। ইথিন অক্সাইড এটা বিষমচাক্রিক অ্যালিফ্যাটিক যৌগ। আর এর আগে যখন আমি কার্বন দিয়ে দিয়েছিলাম সাইক্লোপ্রোপেন, দ্যাট ওয়াজ সুষমচাক্রিক অ্যালিফ্যাটিক যৌগ। তাহলে জৈব যৌগের এই ক্লাসিফিকেশনটা সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আবারও মনে রাখবা জৈব যৌগটা 2 ধরনের, অ্যালিফ্যাটিক অ্যান্ড অ্যারোমেটিক। অ্যালিফ্যাটিকটা হচ্ছে মুক্ত শিকল, সরল শিকল, শাখা শিকল, এবং অ্যারোমেটিকটাও এগেইন সুষমচাক্রিক, বিষমচাক্রিক। সো এখন যদি এই অংশটাকে বুঝে থাকো তাহলে তোমাদেরকে 2টা শব্দের ব্যাখ্যা পড়তে হবে। একটা হচ্ছে কার্বোহাইড্রেট আর একটা হচ্ছে হাইড্রোকার্বন। একটু ক্লিয়ার করে যাই জিনিসগুলো ফার্স্টে থেকে, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। যদি শব্দটা হয় হাইড্রোকার্বন, তার মানে হচ্ছে যেই যৌগটা কার্বন এবং হাইড্রোজেন নিয়ে গঠিত। কিন্তু যদি আমি বলি শব্দটা কার্বোহাইড্রেট, তাহলে which is made of carbon, hydrogen and also with oxygen। এটা মনে রাখতে হবে সহজভাবে, কিন্তু আসলে সত্যিকার অর্থে কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন, এবং এর জাতকসমূহকে কার্বোহাইড্রেট বলে। কিন্তু তোমাদের এই অবস্থায় মানে এসএসসি লেভেলে হয়তো এই শব্দটা একটু কঠিন মনে হতে পারে, বাট অ্যাকচুয়ালি সহজ। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড এবং পলিহাইড্রক্সি কিটোন। অ্যালডিহাইড, কিটোন হচ্ছে 2টা ডিফারেন্ট কার্যকরী মূলকের জৈব যৌগ। আমি যখন জৈব যৌগের কার্যকরী মূলকগুলো লিস্টিং করব তখন তোমাদের কাছে আবার ক্লিয়ার হয়ে যাবে। শুধু মনে রাখবার নামটা, হাইড্রোকার্বন হচ্ছে হাইড্রোজেন অ্যান্ড কার্বন, কার্বোহাইড্রেট হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। সিম্পল। ওকে, যদি এইটা তোমাদের বোঝা হয়ে থাকে বা তোমরা যদি বুঝতে পারো, তাহলে নেক্সট স্টেপটা হচ্ছে তোমাদেরকে সমগোত্রীয় শ্রেণী শব্দটা একটু বুঝতে হবে। হোমোলোগাস সিরিজ। সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা, এটা একটু বুঝে নেই, কারণ এই জিনিসগুলো, এই শব্দগুলো তোমরা যদি একটু করে জেনে থাকো তাহলে পরে তোমাদেরকে পড়তে বা তোমরা যখন পড়বে তখন ইজি হয়ে যাবে। This is homologous series, which is
একটা কার্যকরী মূলকের আন্ডারে সব কিছু। এখন কার্যকরী মূলক জিনিসটা কি? ফাংশনাল গ্রুপ। আচ্ছা, কার্যকরী মূলক এই জিনিসটা বুঝতে গেলে এটা একটু ইম্পর্ট্যান্ট, এটা একটু মনোযোগ দাও। দিস ইজ অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কিটোন, ইথার, অ্যাস্টার, অ্যামিনো গ্রুপ। ওকে, ওকে, আমি এসএসসি সিলেবাসটাকেই যেহেতু চিন্তা করছি, ইন্টারে গেলে আরও ইলাবোরেটিভ কথা বলতে হবে, কিন্তু এসএসসি লেভেলটা যদি চিন্তা করা হয়, এই 10টা জিনিস পারলে হুইচ ইজ বেস্ট। এই 10টা জিনিসের উপরেই হচ্ছে আমাদের পড়াশোনা এসএসসি লেভেলে। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড, কিটোন, ইথার, অ্যাস্টার এবং হচ্ছে অ্যামিনো গ্রুপ। অ্যামিনো গ্রুপ, হ্যাঁ, ওকে। এই কার্যকরী মূলকের লিস্টটা একটু মনে রাখো। এখানে যে 10টা নাম দেওয়া আছে, এই 10টা নাম কখনো ভোলা যাবে না। কেন ভোলা যাবে না? কারণ এই 10টা নামের সাথে যেই জিনিসটা দিয়ে আমি চিনবো যে এরা হচ্ছে এটা, সেই জিনিসটা ভুলে গেলেই জৈবযৌগটাকে আর মনে রাখা সম্ভব না। জৈবযৌগকে মনে রাখতে গেলে, এর বিক্রিয়াগুলোকে মনে রাখতে গেলে, আমি আবারও বলে দিচ্ছি, আমি পার্সোনালি এই জিনিসগুলো কখনো ভুলি না। কেন? কারণ আমার কাছে মনে হয় যে জিনিসটা আমি আনন্দ নিয়ে পড়বো, বা যে জিনিসটা আমি ফিল করবো যে আমি বুঝে গেছি, বা আমার কাছে পড়ে ভাল লাগছে, ওই জিনিসটা মস্তিষ্কে থেকে যাবে এবং সেটা ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হচ্ছে সেরকম একটা জিনিস। আমি পার্সোনালি অনেক স্টুডেন্টকে চিনি যাদের কাছে এই চ্যাপ্টারটা একটা খুব মারাত্মক কঠিন একটা বিষয়বস্তু বলে মনে হয় এবং এটা পাহাড় সম একটা জিনিস মনে হয়। তাদের চিন্তাটা খুবই স্বাভাবিক, কারণ এটা আসলে একটা খুব কঠিন একটা বিষয়বস্তু, অনেক বড় একটা জিনিস, অনেক হিউজ কন্টেন্ট এটার ভিতরে আছে। কিন্তু একবার যদি পড়তে বসা যায় ভালো মতো, তাহলে এটা সারা জীবনের জন্য ইজি হয়ে যাবে। সো অ্যালকেন যদি হয়, অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, অ্যালকেন। আচ্ছা, অ্যালকেন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড। অ্যালকিন কার্বন কার্বন ডাবল বন্ড। অ্যালকাইন কার্বন কার্বন ট্রিপল বন্ড। অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে OH থাকবে, হাইড্রোক্সিল থাকবে, তাহলে এটা অ্যালকোহল। অ্যালডিহাইড, এটার কার্যকরী মূলক হচ্ছে CHO। ফ্যাটি অ্যাসিড, এটার কার্যকরী মূলক হচ্ছে COOH। কিটোন, এটার কার্যকরী মূলক হচ্ছে CO। ইথার, এটার কার্যকরী মূলক হচ্ছে O। অ্যাস্টার, COO। অ্যান্ড অ্যামিনো গ্রুপ, এটাকে মনে রাখতে হবে যে অ্যামিনো গ্রুপের মধ্যে এখানে তোমরা বন্ড NH2 নামে একটা জিনিস থাকবে। অ্যামিনো গ্রুপ হচ্ছে NH2। এই 10টা জিনিস আমি আবারও বলছি, ভুলে যাওয়া উচিত হবে না। কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন ডাবল বন্ড হচ্ছে অ্যালকিন, ট্রিপল বন্ড হচ্ছে অ্যালকাইন, হাইড্রোক্সিল OH থাকলে অ্যালকোহল, CHO থাকলে অ্যালডিহাইড, ফ্যাটি অ্যাসিড থাকলে COOH, কিটোন থাকলে CO, ইথার থাকলে অক্সিজেন অনলি,
এস্টার হচ্ছে COO অ্যান্ড অ্যামিনো গ্রুপ হচ্ছে NH2। এটাকে আমরা কীভাবে স্টাডি করব, কীভাবে সমগোত্রীয় শ্রেণী বুঝতে হবে, দেখো আমি একটু পাশে লিখে রেখেছি, তোমাদেরকে একবার বলে রাখছি, একটু খেয়াল করো। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। ওকে, আনডেকেন, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন অ্যান্ড লাস্ট অফ অল ইকোসেন। এর মানেটা কি? আমি এখানে 20টা নাম্বারিং করেছি, তার মানে যেই যৌগে একটা কার্বন থাকবে, কার্বন নাম্বার হচ্ছে 1, সেটা হচ্ছে মিথেন। কার্বন নাম্বার 2 সেটা হচ্ছে ইথেন। কার্বন নাম্বার 3 প্রোপেন। কার্বন নাম্বার 20 ইকোসেন। So you should not forget the sequence. You must not forget the sequence. আবারও বলছি, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। এই জিনিসটাই এইগুলার সবগুলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। যেমন আমি অ্যালকেনের ক্ষেত্রে বললাম মিথেন, ইথেন, নামের শেষে উচ্চারিত হয়েছে এন। অ্যালকিনে ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, হেপটিন, অক্টিন, ননিন, ডেকিন। অ্যালকাইনে ইথাইন, বিউটাইন, পেন্টাইন, হেপটাইন, হেক্সাইন, অক্টাইন, ননাইন, ডেকাইন। অ্যালকোহলে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেপটানল, হেক্সানল, অক্টানল, ননানল, ডেকানল। ফ্যাটি অ্যাসিড মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেপটানোইক অ্যাসিড, লাইক দিস। কিটোনে মিথানন, ইথানন, প্রোপানন, পেন্টানন, হেক্সানন, লাইক দ্যাট, ডেকানন। অ্যাস্টারে মিথানয়েট, প্রোপানয়েট, ডেকানয়েট, এইরকম উচ্চারণ হবে। সো এই সিকোয়েন্সটা কিন্তু ভুলে যাওয়া যাবে না। এই সিকোয়েন্সের আদলে এই নামগুলোকে বসায় দিলেই কিন্তু নামের উচ্চারণ হয়ে যাবে। আচ্ছা, কিভাবে সেটা মনে রাখতে হবে? অ্যালকেনের নামের উচ্চারণ হচ্ছে এন, অ্যালকিনে ইন, অ্যালকাইনে আইন, অ্যালকোহলে অল, অ্যালডিহাইডে এল, ফ্যাটি অ্যাসিডে ওইক অ্যাসিড, কিটোনে ওন, ইথারে, এটাকে আমরা সাধারণত ইথারই বলে থাকি, অ্যাস্টারে ওয়েট, এটাতে অ্যামিন। এই উচ্চারণগুলো মনে রাখতে হবে, এই উচ্চারণ। এখন আমি একটা নিয়ে ব্যাখ্যা করছি। সমগোত্রীয় শ্রেণী হচ্ছে, আমি যদি অ্যালকেনগুলোকে বলি তাহলে সবগুলো অ্যালকেন হচ্ছে সমগোত্রীয় শ্রেণী, একই গোত্রের। অ্যালকিন নিয়ে বলি তাহলে সবগুলো অ্যালকিন যদি আমি এখানে লিখি তাহলে তারা হচ্ছে সমগোত্রীয় শ্রেণী। অ্যালকোহলকে নিয়ে লিখি, সবগুলো অ্যালকোহল হবে সমগোত্রীয় শ্রেণী। সো দিস ইজ ভেরি সিম্পল। এখন অ্যালকেনের ক্ষেত্রে, অ্যালকিনের ক্ষেত্রে, অ্যালকাইনের ক্ষেত্রে তোমরা যখন চিনতে পারবে কোন যৌগটা কীরকম, দ্যাট ইজ কার্বনের যত সংখ্যা তার উপর নাম্বারিংটা ডিপেন্ড করে। যদি 3 কার্বন হয় তাহলে আমি বলবো প্রোপেন, 3 কার্বনের অ্যালকিন প্রোপিন, 3 কার্বনের অ্যালকোহল প্রোপানল, 4 কার্বনের ফ্যাটি অ্যাসিড বিউটানোইক অ্যাসিড, 5 কার্বনের অ্যালডিহাইড পেন্টানেল, 6 কার্বনের ফ্যাটি অ্যাসিড হেক্সানোইক অ্যাসিড, 7 কার্বনের অ্যালকেন হেপটেন, 8 কার্বনের অ্যালকিন অক্টিন, 9 কার্বনের অ্যালকাইন ননাইন। এইরকম নামটা হবে। সো ইফ ইউ ক্যান মেমোরাইজ দ্য সিরিজ, ইফ ইউ ক্যান মেমোরাইজ দ্য সিকোয়েন্স, ইউ ক্যান ক্রিয়েট অল দ্য নেমস। এখানে 10টা যেগুলো আছে এরকম 200টা নাম করতে পারবে তোমরা। এখানে 20টা যৌগ দিয়েছি আমি, এখানে 10টা কার্যকরীমূলক আছে, তোমার পক্ষে 200টা 198টা বা 196টা যৌগ করা সম্ভব। কেন? কারণ অ্যালকিনে মিথিন সম্ভব না।
সো অ্যালকিনে মিথিন সম্ভব না, অ্যালকাইনেও মিথিন সম্ভব না। কেন? কারণ আমি মিথেন কিন্তু পসিবল। কিভাবে? মিথেন হচ্ছে CH4, কিন্তু মিথিন পসিবল না, বিকজ কার্বন কার্বন যদি সিঙ্গেল ডাবল বন্ড হতে হয় তাহলে মিনিমাম 2টা কার্বন লাগবে। তাহলে এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে CH2, হুইচ ইজ ইথিন। তাহলে অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য হচ্ছে ইথিন, আর অ্যালকেনের ক্ষুদ্রতম সদস্য মিথেন। সেম এজ অ্যালকাইনেরও ক্ষুদ্রতম সদস্য ইথাইন। বুঝতে পেরেছ? আশা করি সহজ করে বলেছি। কার্বন যদি ডাবল বন্ড হতে হয়, কার্বন কার্বন মিনিমাম 2টা কার্বন লাগছে। সো ইউ ক্যান নট প্রডিউস মিথিন, ইটস ইম্পসিবল। It must be ethene because this is 2 carbon double bond organic compounds, and if it is triple bond double carbon compounds, that will be ethyne. Simple. এখন যদি এটা তোমাদের ক্লিয়ার হয়ে থাকে, আমি আবারও বলে দিচ্ছি। অ্যালকেন সিঙ্গেল বন্ড, উচ্চারণ N, অ্যালকিন ডাবল বন্ড, উচ্চারণ ইন, অ্যালকাইন ট্রিপল বন্ড, উচ্চারণ আইন, অ্যালকোহল OH, উচ্চারণ অল, অ্যালডিহাইড CHO, উচ্চারণ এল, ফ্যাটি অ্যাসিড COOH, উচ্চারণ অইক অ্যাসিড, কিটোন CO, উচ্চারণ ওন, ইথার সিঙ্গেল অক্সিজেন ইথার, অ্যাস্টার COO, which is OAT, amino group NH2, which is amine. Okay, so if you can memorize it, তাহলে আমরা নামকরণে চলে যাব। আচ্ছা, নামকরণটা খুবই মজার একটা বিষয়, খুবই মজার। এটাকে আমরা টাইটেলটা হতে পারে এরকম, জৈব যৌগের নামকরণ। আচ্ছা, যদি আমি প্রথমে অ্যালকেনকে চিন্তা করি, ওকে, অ্যালকেনের সাধারণ ফর্মুলা হচ্ছে CnH2n+2। ইট মিনস যতটা কার্বন তার ডাবলের 2টা বেশি হাইড্রোজেন। সিম্পল। এখন যদি আমি বলি 4 কার্বনের অ্যালকেন কি হবে, তাহলে হাইড্রোজেন হবে 4 দুগুণে 8 আর 2 10, সো দিস ইজ 10। দিস ইজ বিউটেন। এটার যদি আমরা স্ট্রাকচার আঁকি তাহলে এরকম হবে। কার্বন সিঙ্গেল বন্ড, প্রত্যেকটা কার্বনের সাথে 4টা করে বন্ড। সো আমি যদি এখানে হাইড্রোজেন দিই, তাহলে এটা এরকম হবে। এটা বিউটেন। সো এটা তোমার কাছে কি রকম শিকল মনে হচ্ছে? দিস ইজ মাস্ট বি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, দিস ইজ অ্যালিফ্যাটিক, মুক্ত শিকল, এবং এটা সরল শিকল, এটা সরল শিকল। এখন আমি যদি বলি যে হেপটেন যদি হয় C7, তাহলে হাইড্রোজেন কয়টা হবে? 7 গুণে 14 আর 2 16, 16। সো এটাকে আমি যদি এভাবে লিখি, কীভাবে হবে? 1 2 3 4 5 6 7। সো হুইচ ইজ, সবগুলোতে হাইড্রোজেন দিয়ে দিবে, হেপটেন হয়ে যাবে। সো দিস ইজ হেপটেন। সিম্পল। এই সবগুলো লিখতে পারবে এখানে যে 20টা আছে। এখন এগুলো যদি শাখা শিকল হতো তাহলে কীরকম নাম হতো? তার আগে তোমাদের একটা জিনিস ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এই শব্দটা তোমাদের ক্লিয়ার করা দরকার। অ্যালকাইল মানে হচ্ছে তুমি যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিবে। ইফ ইট ইজ পসিবল, যে কোনো অ্যালকেন থেকে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিবে, তাহলে সেটা অ্যালকাইল হয়ে যাবে। সাপোজ CH4, দিস ইজ মিথেন, আমি যদি একটা হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে হবে বন্ড CH3,
CH3, এটার নাম হচ্ছে মিথাইল, এটার নাম হচ্ছে মিথাইল। ইথেন, ইথেনের সংকেত C2H6, বিকজ অ্যালকেনের সাধারণ সংকেত এটা। একটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, হবে C2H5, দিস ইজ ইথাইল। অ্যাগেইন C3H8, একটা হাইড্রোজেন যদি সরিয়ে দিই তাহলে C3H7, এটার নাম হচ্ছে প্রোপাইল। লাস্টে উচ্চারণ ল, অ্যালকাইল। ওকে, ফাইন। ইফ ইট ইজ ওকে ফর ইউ, দেন আমরা শাখা শিকলে যেতে পারি। শাখা শিকল কীরকম? 1 2 3 4 5 কার্বন। দেখো আমি ওইরকমভাবে দাগ না দিয়ে সহজ করে লিখেছি। এখানে দেখতে পাচ্ছ একটা কার্বনের মাথায় আরেকটা কার্বন আছে। এটার সাথে আমি আরেকটা জিনিসকেও লিখে রাখছি। আচ্ছা, আমরা এই দুইটা যৌগের নামকরণ একসাথে করব। এই যৌগের নামকরণটা, এটা শাখা শিকল। এখন এখানে যেহেতু শাখা শিকল, এটা চিন্তা করে দেখো সবচেয়ে বেশি সংখ্যক কার্বন পাওয়া যাবে কোন দিক থেকে গেলে? 1 2 3 4 5, 1 2 3 4 5। তুমি যেভাবে যাও এখানে কিন্তু 5টা কার্বন আছে। সো 5 কার্বনের এই ব্রাঞ্চটার নাম হচ্ছে পেন্টেন। এখানে এই যে ব্রাঞ্চ আছে CH3, এটা কত নাম্বার কার্বনে আছে? দিস নাম্বারিং ইজ ইম্পর্ট্যান্ট। তুমি ডান দিক থেকে স্টার্ট করতে পারো, বাম দিক থেকে স্টার্ট করতে পারো, ডিপেন্ডস অন এটা কোথায় পড়ছে। আমি যদি এই পাশ থেকে গুনতাম 1 2 3 4, তাহলে এই ব্রাঞ্চটা 4 নাম্বার কার্বনে পড়তেছে। কিন্তু আমি যদি এই পাশ থেকে স্টার্ট করি 1 2 3 4 5, তাহলে এটা 2 নম্বর কার্বনে পড়তেছে। দ্যাট ইজ ওয়াই উই মাস্ট ফলো দ্য স্মলেস্ট নাম্বার, দ্য স্মলেস্ট ব্রাঞ্চ নাম্বার। তাহলে এটা যদি 2 নম্বর হয় তাহলে 1 2 3 4 5, তাহলে যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে 2-মিথাইল পেন্টেন। দ্যাটস ইট। কেন 2-মিথাইল? কারণ 2 নম্বর কার্বনে এই যে একটা মিথাইল গ্রুপ আছে, আমি একটু আগে বলেছি CH3 ইজ ফর মিথাইল, C2H6 বা C2H5 স্ট্যান্ডস ফর ইথাইল। এখন এটা কিভাবে করব? প্রথমে আমাকে চিন্তা করতে হবে ম্যাক্সিমাম কার্বন আমি কোত্থেকে পাবো। ম্যাক্সিমাম কার্বন আমি কিভাবে গুনতে পারি? 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7। যেভাবে গেলে, তুমি যেভাবেই যাও, ম্যাক্সিমাম কার্বন যেটা হবে দ্যাট ইজ ইয়োর ব্রাঞ্চ, মেইন ব্রাঞ্চ। তারপর বাকিগুলো গুনতে হবে। এখন আমার কাছে এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ বা মেইন চেইন। এটা যদি মেইন চেইন হয় তাহলে এটা আমার একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ। এখন আমি যদি এই পাশ থেকে গুনি 1 2, এটা কততে পড়তেছে? 2-এ। এটা কততে পড়তেছে? 3-এ। এটা কততে পড়তেছে? 4-এ। আর আমি যদি এই পাশ থেকে গুনতাম 1 2 3 4 5 6 7, 4 5 6, তাহলে আমার কত হতো? সো দিস ইজ 9 and this is 15. Which one is smaller? 9.
সো আমাকে এই পাশ থেকে গুনতে হবে। এখন আমি যদি এটাকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7, দিস ইজ হেপটেন। তাহলে 2 3 এই দুইটা কার্বনেই কিন্তু মিথাইল আছে এবং 4 নম্বর কার্বনে ইথাইল আছে, দিস ইজ ইথাইল। সো এটার নামকরণটা কী হবে? এটার নামকরণটা হবে 2, 3। কয়টা মিথাইল? দুইটা। দ্যাট ইজ ওয়াই আমরা এখানে লিখব ডাই মিথাইল। ওকে, 2 3 ডাইমিথাইল। আর 4 নম্বর কার্বনে কি আছে? ইথাইল। সো এখানে হাইফেন, 4 নম্বর কার্বনে ইথাইল। ওকে, আর মেইন চেইনটা কি? 7 কার্বন। দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড হেপটেন। সো এই যৌগটার নাম হচ্ছে 2 3 ডাইমিথাইল 4 ইথাইল হেপটেন। এই হচ্ছে অ্যালকেনের নাম। হ্যাঁ, এটা হচ্ছে অ্যালকেনের নাম। এই অ্যালকেনের নামটা আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি একটা হয় তাহলে দিস ইজ মনো, ইফ ইট ইজ 2 দিস ইজ ডাই, ইফ ইট ইজ 3 this is tri, 4 for tetra and 5 for penta, 6 for hexa। এই নামগুলো একটু মনে রাখবে, মনো ডাই ট্রাই পেন্টা টেট্রা হেক্সা, বা mono di tri tetra pentra hexa। so this denotes for the number, simple। এই জন্য আমি এখানে বলেছি যেহেতু দুইটা মিথাইল, দ্য ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ওভার হিয়ার ডাইমিথাইল। অ্যালকিনের যদি আমি নামকরণ করি তাহলে কীরকম হবে? যদি অ্যালকিনের নাম হয় তার সাধারণ সংকেত কিন্তু CnH2n। যেমন আমি যদি বলি কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে হাইড্রোজেন, দিস ইজ 2 কার্বন, দ্যাট ইজ ওয়াই এটার নাম হচ্ছে ইথিন, সংকেত হচ্ছে C2H4। একটু বড়তে যাই, 1 2 3 4 5 6। এই যৌগটার নাম কি হবে? একটু গুনেই দেখো এখানে কয়টা কার্বন আছে? 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। কিন্তু 6টা কার্বনের মধ্যে ডাবল বন্ড কোথায় আছে? এইখানে। সো আমি ডাবল বন্ড দেখে চিনতে পারলাম এটা অ্যালকিন, সো এটার নাম হবে অ্যালকিন। কিন্তু কার্বন কয়টা? 6টা, সো এটার নাম হচ্ছে হেক্সিন। কিন্তু ডাবল বন্ডটা এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো। যেহেতু এখানে হয়েছে সেখানে নাম্বারিংয়ের একটা ইস্যু আছে। সো নাম্বারিং যদি আমি এপাশ থেকে করি 1 2 3 4, তাহলে 4 নম্বর কার্বনে ডাবল বন্ড পড়তেছে। কিন্তু আমি যদি এই পাশ থেকে করি 1 2, তাহলে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড পড়তেছে। সো দ্যাট ইজ ওয়াই আমি ডান পাশ থেকে নাম্বারিংটা করব। তখন এই যৌগের নামটা কি হবে? এই যৌগের নাম হবে হেক্সিন 2। এটা হচ্ছে হেক্সিন 2। এইখানে যদি আরেকটা ডাবল বন্ড থাকতো, এইখানে ডাবল বন্ড থাকতো, একটা যৌগে যদি 2টা ডাবল বন্ড থাকে তখন এটার নাম কি হবে? 2 নম্বর কার্বনে এবং 4 নম্বর কার্বনে, তখন এটার নাম হবে হেক্সা। হেক্সা, হ্যাঁ, 2, 4 ডাই ইন। ওকে, এই যৌগেই যদি এখানেই যদি এই ডাবল বন্ড না হয়ে এইখানে ব্রাঞ্চ হতো তাহলে এটার নাম কি হতো? আমি নাম্বারিং কিন্তু চেঞ্জ করিনি, কারণ এটা 2 নম্বরে আমি রেখেছি। এখানে মিথেন, এই মিথাইল, এখানেও মিথাইল আছে, তাহলে এই যৌগটার নাম কি হবে?
এই যৌগটার নাম হবে, দুইটা মিথাইল গ্রুপ আছে, এটা কিন্তু শাখা শিকল, তাহলে এটার নাম হচ্ছে হেক্সা 4,5 ডাই মিথাইল 2 ইন। তার মানে হচ্ছে 2 নম্বর কার্বনে ডাবল বন্ড আছে এবং 4 এবং 5 নম্বর কার্বনে দুইটা অ্যালকাইল মূলক আছে। দ্যাট ইজ ওয়াই আমরা 4,5 ডাইমিথাইল ইউজ করেছি। সো দিস ইজ অ্যালকিন। এখন যদি প্রোপিনের সংকেত বলা হয়, প্রোপিন, প্রোপিন মানে কয় কার্বন? 3 কার্বন। সো যদি প্রোপিনে 3 কার্বন হয় তাহলে হাইড্রোজেন কত? 6টা, বিকজ 2n। সো দিস ইজ 3, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ প্রোপিন। যদি বিউটিন বলে, this is butene. If it is CH4, that will be CH8. So এই হচ্ছে অ্যালকিন। ঠিক একই রকম ভাবে অ্যালকাইনও আছে। আমি অ্যালকাইনে না গিয়ে একটু অ্যালকাইনে CnH2n-2, যতটা n হবে কার্বন হবে তার দ্বিগুণের 2টা কম অ্যালকাইন হাইড্রোজেন হবে। একটু অ্যালকোহলে আসি, অ্যালকোহলে OH। সো এটার ফর্মুলা হচ্ছে CnH2n+1 OH। যদি আমি বলি মিথানল তাহলে সংকেতটা হচ্ছে CH3OH। যদি বলি ইথানল CH3CH2OH। যদি বলি প্রোপানল CH3CH2CH2OH। সিম্পল। This is alcohol. If there is hydroxyl, it must be alcohol, and the number of carbon will define the name of the alcohol. যদি 6টা কার্বন হয়, 6 কার্বনের অ্যালকোহল হেক্সানল, 7 কার্বনের অ্যালকোহল হেপটানল, 4 কার্বনের অ্যালকোহল বিউটানল। যদি অ্যালডিহাইডের কথা চিন্তা করি, যার ফর্মুলা হচ্ছে CHO, ইট মিনস আমি যদি মিথানেল চিন্তা করি HCHO, 1 কার্বনের অ্যালডিহাইড, এটা মিথানেল, এটা মিথানেল, বা এটার নাম হচ্ছে ফরমালিন, বা এটার আরেক নাম হচ্ছে ফরমালডিহাইড। তুমি নামের শেষে অ্যালডিহাইড নেল দুইটা উচ্চারণ করতে পারো। যদি এরকম হয় CH3CHO 2 কার্বন অ্যালডিহাইড, দিস ইজ সিম্পলি ইথানেল, CH3CH2CHO. If you see CHO anywhere, this is aldehyde, and the number of carbon again will define the nomenclature of the compounds, that is propanol. সিম্পল। যদি ফ্যাটি অ্যাসিডের কথা চিন্তা করি, fatty acid which is COOH, if you write HCOOH, single carbon fatty acid, this is called formic acid. সোজাভাবে বললে এটার নাম হচ্ছে মিথানোইক অ্যাসিড। যদি আমি 2 কার্বন লিখি CH3COOH, 2 কার্বন ফ্যাটি অ্যাসিড, দিস ইজ ইথানোইক অ্যাসিড। আমি যদি 3 কার্বনের ফ্যাটি অ্যাসিড লিখি CH3CH2COOH, দিস ইজ প্রোপানোইক acid. It's very simple. It's actually very simple if you just try. তোমরা যেটা করবে, তোমরা চেষ্টা করবে আমি এখানে যে কার্যকরীমূলক লিখেছি সেগুলো প্রত্যেকটা দিয়ে একটা একটা করে
অ্যাটলিস্ট এরকম 10টা পর্যন্ত নাম লিখবে। 10টা পর্যন্ত নাম। আমি যেরকম ট্রাই করেছি, মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড, এরকম যেতে থাকবে। বিউটানোইক অ্যাসিড, পেন্টানোইক অ্যাসিড, হেপটানোইক অ্যাসিড, হেক্সানোইক অ্যাসিড, এরকম করে। সো এই হচ্ছে টোটালি জৈব যৌগের নামকরণ। এরকম করে এখানে যেখানে আমি কিটোন পর্যন্ত গিয়েছিলাম, ইথার পর্যন্ত গিয়েছিলাম, এরকম করে তোমরা ট্রাই করবে। আজকে এই পর্যন্ত আমি তোমাদেরকে নামকরণটাকে ব্যাখ্যা করে দিলাম। এই জৈব যৌগের নামকরণের পরে পরবর্তী ক্লাসে আমি এটাকে অনেক বিস্তারিতভাবে বলার চেষ্টা করব, অ্যাপ্রক্সিমেটলি 3 থেকে 4টা ক্লাসে, যে আবার এই জিনিসগুলোকে দিয়ে কিভাবে নামকরণ করে সেগুলো আবার কিভাবে বিক্রিয়া করবে। এবং তোমরা বাসায় অবশ্যই পেট্রোলিয়ামের উপাদান এবং বিভিন্ন অংশের ব্যবহার, এই অংশটা একটু পড়ে নিবে। এখানে বিটুমিন, ন্যাপথা, গ্যাসোলিন, এই জিনিসগুলোর কথা বলা হয়েছে, কয়লা, জীবাশ্ম জ্বালানির কথা বলা হয়েছে। আমি মেইনলি ফোকাস করেছি জৈব যৌগ অংশটাতে। আমি চেষ্টা করব সমস্ত কিছু ব্যাখ্যা করে দেওয়ার, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়। সো দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমি জৈব যৌগের বিভিন্ন বিক্রিয়াগুলো নিয়ে আলাপ করব। টিল দেন, আল্লাহ হাফেজ।